রুগী এসে আমাদেরকে সবসময় তাদের রোগের কথাই বেশি বেশি বলে থাকে। রুগীর কথা বেশি বেশি বলে, রুগী রোগের কথা বা রোগের সাথে তার যে কষ্ট, সেই কষ্টের কথাগুলো রুগী বারবার বলে। সাধারণ জনগণ যারা আমার লাইভ দেখছেন, তারা এই বিষয়টিকে খুব ভালোভাবে বুঝুন। শুধু হোমিওপ্যাথিক চিকিৎসক জ্ঞান অর্জন করলেই হোমিওপ্যাথির মহিমা প্রতিষ্ঠিত হবে না। সেই সঙ্গে সাধারণ জনগণ যারা রয়েছেন, তাদেরকেও হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। তবেই হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠা, সেটা পেতে অনেক সহজ হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসা সফলকামী হতে অনেক সহজ হবে। তো রুগী তার রোগের কথাগুলো, তার শরীরে যে যে রোগ হয়েছে, মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, কোমরে ব্যথা, গিঁটে ব্যথা, গোড়ালি ব্যথা, চুলকানি, দাঁত, হাঁচি, কাশি, সর্দি, নানান কিছু রোগের কথা সে বারবার বলতে থাকবে। আমাদের ওই রোগের কথাগুলো কোনো কাজে লাগে না। একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে ওষুধ নির্বাচনের জন্য রোগের নামগুলো কোনো কাজে আসে না। ওই রোগের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মডালিটি থাকে, সেই মডালিটিগুলো ভীষণভাবে কাজে লাগে। এই একটা দিক। আর একটা হচ্ছে, ওই রোগ ভোগের সাথে সাথে ব্যক্তির মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া বা রিয়াকশন প্রকাশ পায়, ব্যক্তির কেমন লাগে, তার মন মানসিকতা কেমন আছে, ওই সমস্যা নিয়ে তার কি ভাবনা, ওই সমস্যার সাথে তার মন মেজাজ কেমন, সে এখন কিভাবে থাকতে পছন্দ করছে, এই রোগের সাথে সব থেকে বেশি তার ভাবনা চিন্তা কি, কোন বিষয় তাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে বা চিন্তিত করছে বা ভয়ার্থ করছে, ইত্যাদি বিষয়গুলোই হচ্ছে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো প্রয়োজন। এই জন্য সাধারণ জনগণ যারা রয়েছেন, তাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আপনার সঙ্গে আপনার রোগীর বাইরে, রোগগুলো ছাড়াও তার বাইরে আপনার সম্পর্কে, আপনার সংসার সম্পর্কে, আপনার পরিবারের লোকজন সম্পর্কে বিভিন্ন বিষয়ে যে গল্পগুলো করে থাকেন, সেই গল্পগুলো খামোখা করা হয় না। সেগুলো অপ্রয়োজনীয় কোনো গল্প নয়। সেই সবের মধ্য দিয়ে আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, রোগের সাথে, কষ্টের সাথে, দুর্ভোগের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিচ্ছেন, এই সমস্ত নানান বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনার সঙ্গে কথায় কথায় গল্পের মধ্য দিয়ে সৃষ্টি করতে চেষ্টা করেন এবং এই বিষয়গুলোর মধ্যে আপনার জন্য সঠিক ঔষধ লুকিয়ে রয়েছে। সেই ঔষধকে আবিষ্কার করার জন্যই আপনার মনের স্তরের সাথে সম্পৃক্ত ইত্যাদি বিষয়গুলোর সম্বন্ধে চিকিৎসক গল্প করে থাকেন। এই সম্বন্ধে আপনারা কখনোই চিকিৎসক সম্বন্ধে কোনো বাজে ধারণা করবেন না, বাজে চিন্তা ভাবনা করবেন না। এই জন্য বলছি, এইসব সম্বন্ধে আপনারা একজন চিকিৎসককে যত বেশি তথ্য দিতে পারবেন, তত বেশি আপনার সঠিক ঔষধ নির্বাচন করতে সক্ষম হবে। এটা হলো
টেস্টিং পর্যায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু যারা ব্যক্তিত্ব নির্বাচন করতে সম্পূর্ণ অক্ষম, তারা রোগের বিভিন্ন পর্যায় সম্বন্ধেই বেশি বেশি কথা বলেন এবং বেশি বেশি জিজ্ঞাসা করেন এবং রোগের বিভিন্ন পর্যায় থেকে নানা কিছু তথ্য সংগ্রহ করতে চেষ্টা করেন। এইগুলোর মধ্য থেকে আপনারা বুঝে যাবেন যে একজন প্রকৃত হোমিওপ্যাথিক অভিজ্ঞ চিকিৎসক আসলে কে, সেটা আপনারা বুঝে যাবেন। তো আমার সঙ্গে ইতিমধ্যে যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন, তারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সেই সাথে সাথে আপনারা আমার লাইভটিকে একটু শেয়ার করে দেবেন। আমার লাইভটিকে শেয়ার করে আপনারা বিভিন্ন জনের কাছে পৌঁছিয়ে দিতে সহযোগিতা করুন। আজকেও আমি কিছু পুরাতন রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব। হে ফিভার, সোরাইসিস, দাঁত, একজিমা, চুলকানি, গা প্যাঁচড়া, এই বিভিন্ন কিছু কেস নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এবং কিভাবে মেডিসিনগুলো নির্বাচিত হয় সেগুলো তো আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের মধ্যে অনেক ধারণা সৃষ্টি হবে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে একটু জানান। আর আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা কমেন্টের মাধ্যমে একটু তাড়াতাড়ি জানান, আমি মূল আলোচনায় অবতারণা করব। কমেন্টের মাধ্যমে জানান আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। হোমিওপ্যাথির যে হোমিওপ্যাথির মেটেরিয়া মেডিকায় লিখিত যে সমস্ত লক্ষণ সমূহ, সেই লক্ষণগুলো রোগের চূড়ান্ত পর্যায়ের লক্ষণ। কোনো রোগ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, খুব খারাপ পর্যায়ে পৌঁছায়, সেই পর্যায়ে শারীরিক ও মানসিক স্তরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলো লক্ষণের মাধ্যমে প্রকাশিত হয়, সেইগুলো বেশিরভাগটাই অধিকাংশটাই মেটেরিয়া মেডিকায় লিখিত আছে, অধিকাংশটাই লিখিত রয়েছে মেটেরিয়া মেডিকাতে। কিন্তু সেই চূড়ান্ত পর্যায়ের, সেই অত্যন্ত খারাপ পর্যায়ের লক্ষণগুলো সম্বন্ধে শুধু জ্ঞান থাকলেই আপনি একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারবেন না, কখনই হতে পারবেন না। এগুলো আজকে 30 বছর 35 বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। যে কোনো মেডিসিনের ফিজিক্যাল লক্ষণগুলো ইজিলি বলে দিতে পারি, অনর্গল কবিতা পড়ার মতো বলে দিতে পারি, কিন্তু কোনো কাজে আসে না। সেইগুলো কাজে আসে সেই খারাপ পর্যায়ে যখন কোনো রুগী পৌঁছে যায়, সেই সময়ে রুগী এলে তখন স্পষ্টভাবে সেই লক্ষণগুলো পাওয়া যায়। কিন্তু তার অনেক আগে যদি কোনো রুগী আপনার কাছে আসে, সেই রুগীকে আপনি কি করে ম্যানেজ করবেন? একটি মার্কস হলে রুগীর জন্য টেস্টিং করতে গিয়ে একটি মার্কস হলে রুগীর জন্য আপনি চেষ্টা করবেন তার ঘাম প্রচুর হয় কিনা, তার মুখ থেকে প্রচুর লালাস্রাব হয় কিনা, বিশেষ করে রাত্রে নিদ্রার মধ্যে প্রচুর লালাস্রাব, তার জিভের ধারগুলো দিয়ে, কিনারা দিয়ে দাঁতের ছাপ রয়েছে কিনা, জিভ বা ফ্ল্যাবি আছে কিনা, অনেক মোটা হয়ে গেছে কিনা, তার মুখমণ্ডল মুখগহ্বর থেকে যে লালাস্রাব হয় তাতে প্রচুর দুর্গন্ধ আছে কিনা, তার সমস্ত স্রাবে প্রচুর দুর্গন্ধ আছে কিনা, তার শরীরে কম্পন, দুর্বল এগুলো আছে কিনা, ঘন ঘন অনেক বেশি পরিমাণে জল পিপাসার আছে কিনা, এইগুলো খুঁজতে চেষ্টা করবেন। তো এই সিমটম গুলো আপনি প্রারম্ভিক পর্যায়ে কখনোই পাবেন না, কোনো রোগীর মধ্যে প্রারম্ভিক পর্যায়ে পাবেন না। এই সিমটম গুলো পেতে গেলে রোগীর এই রকমের একটা অবস্থা
যেখানে রোগী প্রচুর দুর্বল হয়ে পড়ে, শরীর প্রচুর দুর্বল হয়ে পড়ে, তার শরীরের মধ্যে কম্পন চলে আসে, ভাঙন চলে আসে, শরীরের ভিতরে পচন ক্রিয়া সৃষ্টি হয়ে যায়, লালাস্রাব গ্রন্থি আক্রান্ত হয়, সেখান থেকে প্রচুর লালাস্রাব হয়, দাঁতের মাড়ি থেকে রক্তস্রাব হয়, পেটে ফাঁপ হয়, তার আমাশা হয়, অনেক কিছু। এই সমস্ত সিমটম গুলো বুঝুন। রোগীর রক্তহীনতা পর্যন্ত চলে আসে। রোগের কোন খারাপ পর্যায়ের সিমটম, এগুলো একবার ভাবুন। তো সব সময় যদি এই সিমটম গুলো পাওয়ার প্রত্যাশা করি, মার্কসল ওই একটা পর্যায়েই শুধু ব্যবহার হবে, আর বাকি সময়গুলোতে মার্কসল টোটালি ব্যবহার করতে অক্ষম হবে। প্রত্যেকটা মেডিসিনই তাই। কিন্তু যেখানে মানসিক লক্ষণগুলো অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, সেইখানে প্রারম্ভিক পরিস্থিতি থেকেই, একেবারে প্রারম্ভিক পর্যায় থেকেই মানসিক লক্ষণগুলো অত্যন্ত স্পষ্টভাবে পরিস্ফুটিত হয়, এবং একেবারে প্রারম্ভিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত রোগীকে আপনারা নির্দিষ্ট করে চিনতে পারেন, নির্দিষ্ট করে মেডিসিন দিতে পারেন। যেমন ক্যামোমিলা, মেট্রিয়া মেডিকায় ক্যামোমিলাকে, সিনাকে কখনো ফিজিক্যাল সিমটমের ভিত্তিতে আপনারা ব্যবহার করতে পারবেন না, আর শেখেননি। ক্যামোমিলা, মার্কসল, অ্যাকোনাইট, এদেরকে কখনোই আপনারা ফিজিক্যাল সিমটমের উপর ব্যবহার করতে শেখেননি। কেন না? এদের মানসিক লক্ষণগুলো অত্যন্ত স্পষ্টভাবে পর্যালোচনা হয়েছে এবং অত্যন্ত সুনিপুণভাবে বিন্যস্ত করা হয়েছে, যার জন্য এই মেডিসিনগুলো ব্যবহার করতে গেলে সর্বদাই আপনারা মানসিক লক্ষণের উপরে নির্ভর করে থাকেন। তো এগুলোর যদি মানসিক লক্ষণের উপর নির্ভর করে থাকেন খুব ভালোভাবে, ওই লক্ষণগুলো বিন্যাস করা হয়েছে বলে, তাহলে অন্যান্য মেডিসিনের ক্ষেত্রে হবে না কেন? অন্যান্য সকল মেডিসিনের ক্ষেত্রেই বা কেন হবে না? যেগুলোর বিন্যাস করা নেই, সেগুলো আমরা ভালো বুঝতে পারি না, জানি না, তাই আমরা বিকল্প চূড়ান্ত পর্যায়ের ফিজিক্যাল মানসিক লক্ষণগুলোকে খোঁজার চেষ্টা করি, প্রারম্ভিক অবস্থাকে আমরা ছেড়ে দিই। একজন চিকিৎসককে রোগের প্রারম্ভিক অবস্থার সাথে ও চূড়ান্ত পর্যায়ের সাথে রোগীর মধ্যে যে প্রতিক্রিয়াগুলো প্রকাশ পায়, উভয় অবস্থার লক্ষণ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত থাকতে হবে। তাহলে আপনারা প্রতিটা ক্ষেত্রেই সঠিক ঔষধ নির্বাচন করতে সক্ষম হবেন। যারা আমার সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন তারা অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে দেন, আমি গুরুত্বপূর্ণ আলোচনায় অবতারণা করব। এই ভিডিওগুলো সাধারণত অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে। আপনারা পরবর্তীতে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পাবেন। সেখানে আরো অনেক ভিডিও আপলোড করা আছে। আপনারা যারা আমার ভিডিও দেখতে চান, আমার আলোচনা দেখতে চান, তারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে খুব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তা চলুন আমি আপনাকে একটি কেস নিয়ে আলোচনা করি। আজকে একটি কেস নিয়ে আলোচনা করি, তারপরে আমি বিশেষ বিশ্লেষণে আসছি। একটা পেশেন্ট, 24 বছরের একটি মেয়ে রোগী, 24 বছর বয়স, একটি মেয়ে রোগী। তার মেন সমস্যা হচ্ছে আমাশয়, পেটে গ্যাস এবং পেটে যন্ত্রণা। আমাশয়, পেটে গ্যাস, পেটে যন্ত্রণা, এটাই তার সমস্যা। সে আলসার হবার ভয় পাচ্ছে, তার মনের মধ্যে আলসার হবার ভয় পাচ্ছে, মারা যাবার ভয় হয়। তার শরীরে প্রচুর অ্যালার্জি আছে এবং হে ফিভার আছে। তো আমার চেম্বার থেকে কাছাকাছি, শহরেই বাসা ওদের, কাছাকাছি কিছুটা দূরে, ওই একই শহরে সে বাস করে। তো আমার কাছে আসার আগে ওই মেয়েটি আমাকে ফোন করেছিলেন।
ফোনে জিজ্ঞাসা করলেন যে এখন ভিড় কেমন আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা মানে ঠিক বিকালের আগে, সন্ধ্যার আগে আর কি, বিকালের শেষ সন্ধ্যার আগে এইরকম সন্ধিক্ষণ আমাকে ফোন করছেন চেম্বারে ভিড় কেমন আছে। আমি তাকে বললাম যে ভিড় খুব বেশি নেই, চলে আসতে পারেন। হন্তদন্ত হয়ে চলে আসলেন কিছু সময়ের পরে। তো তিনি যখন ঢুকলেন খুব তাড়াহুড়ো ব্যস্ত, এলেন আর যাবেন এই রকমের একটা ভাব। তো বসার পর তাকে আমার প্রথম প্রশ্ন ছিল, আমাকে ফোন করেছিলেন কেন বলুন। ফোন করে চেম্বারে ভিড় আছে কিনা জানতে চাইলেন কেন, প্রথম প্রশ্ন। তখন বললেন যে বাড়িতে দুটো ছেলে আছে, একটা 7 বছর বয়স, একটা 3 বছর বয়স। তারা এত দুর্দান্তপনা, এত অস্থির আর এত উপদ্রব করে, আমার মা একা তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। তারা ভীষণ জ্বালাতন করে, প্রচুর জ্বালাতন করে। তাদের জ্বালাতনে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি একদম। ওর স্বামী বাইরে থাকে, কয়েক মাস পরেই বাড়িতে ফিরবে। বাড়িতে ফিরলেই চেষ্টা করবো বড় ছেলেকে মিশনে দিয়ে দিতে। বলে, এতটুকু বাচ্চাকে মিশনে? বললো হ্যাঁ, আমি আর পারছি না, ওকে মিশনে দিয়ে দিতে হবে, না হলে আর পারা যাচ্ছে না। সারা দিন এই ধর ধর, কোথায় গেল, এই দেখ রে, এক বিন্দু স্থির থাকে না, এটা ওটা সেটা সবসময় করতেই থাকে করতেই থাকে। বড় ছেলেটা তো ভীষণ দুষ্ট, প্রচুর। ছোটটাও হেভি দামাল, তাকে ঠেকিয়ে রাখাই মুশকিল। তো এটা নিয়ে আমি একেবারে বিধ্বস্ত আর তো বিরক্ত। আস্তে আস্তে আমার শরীরও অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। সবসময় ওদের খাওয়ানো, ওদের দেখভাল করা, ওদের স্নান করানো, এই এটা খাস না ওটা খাস না, এই এটা কর ওটা কর সেটা কর, এইটা তাদের পড়াশোনা করা, স্কুলে দিয়ে আসা, মানে আমি একেবারে ক্লান্ত, আমি আর কাজ করতে পারি না। কাজকর্মগুলো যেমন তেমন ভাবে করি, মা খুব বকাবকি করে। তিনি বলেন যে কাজ করলে ভালো করে করবি, না পারলে করবি না। বলে মা আমি আর পারছি না, আমি শরীর ভীষণ দুর্বল, আমি যেভাবে পারি সেভাবেই করি, তুমি একটু বাকিটা করো। খুব বিরক্ত, খুবই খিটখিটে একেবারে, মানে কি সে কি বলবো। বেশি বকাঝকা করলে আবার আমাকে মারে, গায়ে হাত তুলবে, মারবে, কিল মারবে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা আচ্ছা। ওর সেই পেটে গ্যাস হয়েছিল, পেট ফাঁপ হয়েছিল, আর ওর কোষ্ঠবদ্ধতা আছে, কষ্ট পাচ্ছিল। ওকে নিয়ে গেলাম এক শিশু বিশেষজ্ঞের কাছে, ছোট ছেলেটা 3 বছর বয়স। তো সেখানে গিয়ে ওয়েটিং রুমে তো অনেকক্ষণ বসে থাকতে হলো। কিছুক্ষণ থাকার পরেও ও সেখানে থাকবে না, খুবই বিরক্ত। প্রথম প্রথম গিয়ে চুপচাপ শান্তভাবে ছিল, কিছুক্ষণ থাকার পরে সে বিরক্ত, সেখানে আর থাকবে না, একেবারে অস্থির হয়ে পড়েছে, ঘ্যান ঘ্যান করছে। তো যাই হোক, ভুলি ভালি তাকে সেখানে রাখলাম। সে একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার এটা নাড়ছে, একবার ওটা নাড়ছে, বকাবকি করছে তারা, সমস্যা। কিন্তু যখন ডাক্তারের কাছে গেলাম তখন ও চুপ, একদম শান্ত, ডাক্তারের চোখের দিকে তাকাচ্ছে না, কোনো কথা বলছে না, ভদ্রলোক। ডাক্তারকে যখন আমি তার স্বভাবের সম্বন্ধে বলছি তখন ডাক্তার অবাক, বলল না, ও তো সুস্থ ছেলে, ওর তো কোনো সমস্যা নেই, আর তুমি যা বলছো তা তো নয়, ও তো একদম চুপচাপ শান্ত ভদ্র ছেলে। না ডাক্তারবাবু, আমি পাগলা হয়ে গেলাম, ওর অস্থিরতা, ওর দেখভাল, ও ঠেকাতে আমি পাগলা হয়ে গেলাম, আমিও অসুস্থ হয়ে পড়ছি ডাক্তারবাবু। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি যা বলছি সেটা ঠিক। হলো না, আমি তো দেখছি ও সুস্থ।
তখন আবার বাচ্চাকে জিজ্ঞাসা করছে, "এই বল তোর কি কি হচ্ছে?" ওইটুকুন বাচ্চা সে কি বলবো, চুপচাপই আছে। ওর বরাবর সর্দি ঠান্ডা লাগে, প্রচুর সর্দি ঠান্ডা, ওরও প্রচুর অ্যালার্জি। আর সামান্য ধুলোবালি বা মশা, ধুলোবালি নাকে গেলে বা মশায় যদি কামড়ায় গোটা গোটা হয়ে যায়, সঙ্গে সঙ্গে অনেকগুলো করে ফুলে যায়। আমি ওকে একটা কথা জিজ্ঞাসা করলাম, আচ্ছা ও বাইরে গেলেই ওর বাড়িতে যেভাবে খুব অস্থিরতার কথা বলছো, তো বাইরে গেলে কেমন থাকে? বললো বাইরে গেলে একদম শান্ত, জেদ দেখাবে না, কিছু বলবে না, চুপচাপ ভালো মানুষ, কিচ্ছু বলবে না। বাড়িতেও ঝামেলা করে, আমার মায়ের বাড়ির কাছাকাছি, মায়ের বাড়ি যাই সেখানেও এরকম ঝামেলা করে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এদেরকে, এদের পরিচর্যা করা এবং এদের নিয়ে চিন্তা ভাবনা করা, এইসব করতে করতে তুমি একেবারে ঠেকাতে ঠেকাতে বিধ্বস্ত একদম, তাই তো? হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম যে মেজাজ কেমন, মানে মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে। বুঝতে তো পারছেন যে মানে এদেরকে সামলানো কতটা কষ্ট, কতটা বিরক্তকর। আমি একেবারেই বিরক্ত, ভালো লাগে না। আর এইসবের জন্য আমার পেটের গন্ডগোলটা বেড়ে যাচ্ছে, আমার অ্যালার্জি বেড়ে যাচ্ছে, আমার চুলকানিগুলো সব বেড়ে যাচ্ছে। আর এগুলোর জন্য আমি খুব সহজ সরল খাবার খাই। আগে, এখন তো মাছ মাংস ছেড়ে দিয়েছি, আগে মাছ মাংস প্রচুর খেতাম। বুঝতে পারলাম যে এগুলো থেকেও হয়তো হতে পারে, মাছ মাংস ছেড়ে দিয়েছি, ডিম একদমই খায় না, বেগুন খায় না, বাজারের যে সমস্ত ভাজা খাবার সেগুলো খায় না, সাদা তেল বন্ধ করে দিয়েছি, বাইরের ভাজা খাবার কোনো কিছু খায় না। শুধু আমি নয়, আমার ছেলে দুটোকেও আমি খেতে দিই না। কিন্তু কখনো সখনো যদি ওর দাদু কিনে দেয় বাইরের কোনো খাবার, আমার মাথা গরম হয়ে যায়, একদম মাথা গরম হয়ে যায় যে কেন কিনে দিলে, এগুলো খেলে তো ওদের পেট খারাপ করে। বাইরের খাবারগুলো তো কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, ওদের যে তেল দিয়ে করে সেগুলো সব ভেজাল, খেলেই পেট খারাপ করে। আমি ওগুলোকে একদমই পছন্দ করি না, খেতে দিতে চাই না, তো ওগুলো কেন দাও, এই নিয়ে আমি খুব ঝামেলা বাঁধি। কিন্তু তারপরেও কদাচিৎ কখনো সখনো খুব জেদ করলে তখন একটু দেয়, আমি দিতে দিই না একদম। আর আমি তো খাই না। আমাদের বাড়িতেও সেরকম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম নীতি মেনেই আমরা চলতে চেষ্টা করি, যাতে আমাদের শরীর ভালো থাকে। এইরকম ভাবে আমরা একটু ঠিকঠাক ভাবে চলতে চেষ্টা করি, উল্টো পাল্টা খাবার আমরা খাই না। তোমার কাজকর্মের ধরন ধরন কেমন? কাজকর্মের ধরন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। আরেকটা কথা ওকে জিজ্ঞাসা করেছিলেন যে এই মরণের ভয়টা তোমার কখন থেকে এলো? আমার বাড়ির পাশে একজন মানুষ, সে অসুস্থ, পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে তার লিভারে ক্যান্সার হয়েছে। তো ওইটা শোনার পর আমি আরো বেশি ভয় পেয়ে গেছি যে আমার আবার ভিতরে কিছু হচ্ছে না তো। এই জন্য দেখলাম যে না, আমি আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি চলে আসলাম আপনার কাছে। আপনি ভালো ওষুধ দেন যাতে আমার এটা ঠিক হয়ে যায়। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে খরচ খরচা কেমন করো? বললো না, আমি প্রয়োজনের বাইরে খরচ খরচা করি না, এমনি তো খাওয়া দাওয়া আমি খুব সাবধানে বেছে বেছে খাই, এই জন্য বাইরে বাড়তি কোনো খরচ খরচা করার আমাদের দরকার হয় না, না আমার জন্য না ছেলেপেলের জন্য। এই লক্ষণ আমি পেয়েছি। বলুন তাকে কি ওষুধ দিয়েছিলাম, কি ওষুধ দিয়েছিলাম তাকে? লাইভটা একটু শেয়ার করুন, লাইভটা শেয়ার করুন। আমি যে কেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এইগুলোর মধ্যে দিয়ে আপনাদেরকে সঠিক হোমিওপ্যাথির ধারণা দিতে চেষ্টা করি। আমি যদি আপনার মেটেরিয়া মেডিকায় লিখিত লক্ষণগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো আপনাদের কাছে শুনতে অনেক ভালো লাগবে, অনেক মধুর লাগবে, কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি কোনো কাজে আসবে না, কদাচিৎ কাজে আসবে। কিন্তু আমি যে আলোচনাগুলো করছি এগুলো আপনাদের চেম্বারে, আপনাদের ক্লিনিক্যালে প্রায়ই 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 কাজে লাগবে। প্রায়ই দেখবেন যে আপনারা এই লক্ষণগুলো পাচ্ছেন। এইগুলো হচ্ছে রোগের প্রারম্ভিক পর্যায়ের সিমটম। চূড়ান্ত পর্যায়ের সিমটম নেই, চূড়ান্ত পর্যায়ে যখন আসবে, খুব খারাপ পর্যায়ে, তখন এই মেডিসিনের পরিপূর্ণ চিত্র ফুটে উঠবে।
তো একটা মেডিসিনের প্রারম্ভিক অবস্থার চিত্র, প্রারম্ভিক পর্যায়ের চিত্র, যখন মেডিসিন প্রুভিং করা হচ্ছে, প্রুভিং এর শুরুতে কিছু নগণ্য সিমটম দিয়ে শুরু হয়। তারপরে একটানা মেডিসিন দিতে থাকলে আস্তে 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 সেগুলো বৃদ্ধি পায় এবং ক্রমশ তাদের শাখা প্রশাখা ও তীব্রতা বৃদ্ধি পায়। সেই অনুসারে লক্ষণগুলো লেভেল অনুযায়ী নিজেদের লক্ষণগুলো নিজেরা প্রকাশ করে। তো সেই থ্রেসেন্ড সোল, আপনার আপনার থ্রেসেন্ড সোল যাকে মানে পেনের যে লেভেল, সে লেভেলকে যদি 1 থেকে 10 ধরেন, তো যখন মেডিসিন প্রুভিং করছেন তখন প্রুভিং এর সময় নিশ্চয়ই শুরু হয়েই মানে প্রতিক্রিয়া শুরু করেই লেভেল 11 মানে 8, 9, 10 চলে যাবে না। প্রতিক্রিয়া শুরু করে লেভেল 1, 2, 3 এইভাবে করে আস্তে 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 ক্রমশ পর্যায়ে ধাপে 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 খারাপ থেকে খারাপ, খারাপ থেকে খারাপ, খারাপ থেকে খারাপ পর্যায়ে পৌঁছাবে। তো লেভেল 1, 2, 3 এইরকম একবার প্রারম্ভিক পর্যায়ে যে শারীরিক ও মানসিক লক্ষণগুলো থাকবে, নিশ্চয়ই 8, 9, 10 এরকম চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেই লক্ষণগুলো থাকবে না। আপনাদেরকে এই সম্বন্ধে ভালো করে বুঝতে হবে, না হলে সারা জীবন অন্ধের হস্তি দর্শন হবে। এত সোজা নয়। আজকে 35 বছর প্র্যাকটিস করতে গিয়ে মেটেরিয়া মেডিকা গুলে খাওয়া, হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা গুলো গুলে খাওয়া, বার 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 যখন ব্যর্থ হয়েছি, তারপরে তো এই লাইনগুলো নিয়েছি। প্রত্যেকটা বার যখন ব্যর্থ হচ্ছি, তরুণ রোগে ব্যর্থতা নেই, তরুণ রোগে তো ওষুধ দিলেই ফটাফট নিশ্চিত ঠিক হয়ে যায়, কিন্তু পুরাতন রোগে ব্যর্থ হবে কেন? এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে অনুসন্ধান করতে গিয়ে তখন বোঝা গেল যে রুগীকে বুঝতে হবে, রোগকে নয়। তো রুগীকে বুঝতে গেলে যে পর্যায়গুলো, সেই পর্যায়ের সিমটম গুলো আপনাকে ভালো করে জানতে হবে, আর সেগুলো জানতে গেলে মানসিক লেভেলের সিমটম গুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, না হলে ম্যানেজ করতে পারবেন না। সেই অভিজ্ঞতা থেকে আজকে আমি ফিজিক্যাল সিমটম গুলো নেই, যেখানে ফিজিক্যাল সিমটম পাই সেখানে ফিজিক্যাল সিমটম নেই। ফিজিক্যাল সিমটম আমাদেরকে মেডিসিনের মানে সদৃশ মেডিসিনের দিকে ধাবিত করে, অনেক ফিজিক্যাল সিমটম। কিন্তু যেখানে ফিজিক্যাল সিমটম পাবেন না, সেখানে আপনি কি করবেন? এই যে আমি এই রুগীটা যে রুগীর গল্প আপনাদেরকে দিলাম, চলুন ব্যাখ্যাতে আসার পর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হোমিও জ্ঞান পিপাসু, বাংলাদেশের ময়মনসিং থেকে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তা বলুন, কেসটার মেডিসিন কি হবে? কেসের মেডিসিন কি হবে? রাজা নাইম বলেছেন আর্সেনিক অ্যালবাম। আর আর কেউ? লাইভটি শেয়ার করে দিন একটু। আলোচনা কি আপনাদের ভালো লাগছে না? যদি আলোচনা ভালো না লাগে, তাহলে এমবি নষ্ট করেও লাভ নেই, সময় নষ্ট করেও লাভ নেই। ডাক্তার এম ডি হাসিনুর রহমান, বাংলাদেশ, দিনাজপুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডাক্তার রাজা নাইম বলছেন আর্সেনিক অ্যালবাম। আর কেউ বলবেন? ডাক্তার সরোয়ার জাহান, ব্রায়োনিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ? আমার এইসব আলোচনা আপনাদের কাজে লাগে কিনা? কাজে লাগে? চলুন আমি মেডিসিন বলে দিচ্ছি।
কংগ্রাচুলেশন ডাক্তার রাজা নাইম, কংগ্রাচুলেশন। কেসটি আর্সেনিকাম অ্যালবাম, কেসটি আর্সেনিকাম অ্যালবাম। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে তার কার্যকলাপের মধ্য দিয়ে ব্যক্তিত্ব প্রকাশ পায়। প্রতিটা ব্যক্তির আচার আচরণ কার্যকলাপ ইত্যাদি বিভিন্ন কিছুর মাধ্যমে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। এইখানে বিষয়টি কি হলো? বিষয়টি হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। বিষয়টি হলো, সে আমাকে প্রথমে ফোন করেছে। যদি ভিড় থাকে সেখানে গেলে অনেক দেরি হবে, আর দেরি হওয়া মানে আমি সেখানে গিয়ে বসে থাকবো, আর এদিকে সন্তান দুটো বাড়িতে যে কি করবে, সেই সাথে সাথে তার মা আছে, মার তো সংসারের কাজ আছে, একে তো সন্ধ্যাবেলা, সে কাজ সামলাবে না ছেলে সামলাবে, এ নিয়ে সে অনেক সমস্যায় পড়বে। সমস্যায় যাতে না পড়ে তার জন্য সে ফোন করে প্রথমে জেনে নিয়েছে যে যদি ভিড় থাকে তাহলে এখন যাব না, যখন ভিড় কমবে তখন যাব। যেহেতু বাড়িতে ছেলে সামলানোর অনেক কাজ রয়েছে, তাই এই কাজ ফেলে সেখানে গিয়ে সময় নষ্ট করা অনেক অসম্ভব। সময় নষ্ট করা যায়, এটাকে সময় নষ্ট। কাজ ফেলে মানে ছেলে সামলানোর কাজের ক্ষতি করে সময় নষ্ট করা যাবে না, তাতে তার সমস্যা হবে, কষ্ট ভোগ করতে হবে। এখানে সে কাজের কথা বলছে, বোঝালো, সে কি বোঝালো? কাজের কথা। এটা টকিং বিজনেস, এটা প্লেন টকিং বিজনেস, কাজের কথা সে বলল। তারপরে কি হয়েছে? ছেলেদের যে জ্বালাতন, ছেলেদের এই জ্বালাতনের জন্য সে অসুস্থ হয়ে পড়েছে। এই জ্বালাতনের সঙ্গে সে কি করছে? তাদেরকে সেবা পরিষেবা দেওয়া, সেবা পরিষেবা দেওয়ার সাথে সাথে তাদেরকে ট্যাকেল করা, হেফাজত করা, মানুষ করা, ঠিকঠাক ভাবে রাখা ইত্যাদি বিষয় নিয়ে তাকে অনেক চিন্তা করতে হয়, অনেক টেনশন করতে হয়। এইসব বিষয়গুলো নিয়ে সে একেবারে মানে বিধ্বস্ত এবং প্রচন্ড বিরক্ত, প্রচন্ড খুবই অসুস্থ হয়ে পড়েছে। এই জন্য ailments from cares and worries, ailments from cares and worries, টকিং বিজনেস। সে প্রচন্ড ভাবে বিরক্ত হয়ে পড়েছে। কন্টিনিউ জ্বালাতনের দ্বারা সে একেবারে বিরক্ত, বিধ্বস্ত, খুবই খিটখিটে মেজাজের হয়ে পড়েছে। ডিলুশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, সে নির্যাতিত হচ্ছে, যেন সে ওই বাচ্চা দুটির দ্বারা নির্যাতিত হচ্ছে। আর কি? সে ভয় পেয়েছে। সে এবার, এটা গেল তার রোগের কারণ এবং বর্তমানে তার যে কনসার্ন। এইবার তার ভিতরে ভয় অনেক বেশি ঢুকে গেছে। কখন থেকে? যখন সে দেখেছে তার প্রতিবেশী কেউ একজন লিভারে ক্যান্সারের গল্প শুনেছে, তখন সে ভীষণভাবে আতঙ্কিত। কিসের? না ভয়ে, মৃত্যু ভয়ে, যে তার ভিতরে কিছু হচ্ছে না তো। হরিবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্টস হার প্রফাউন্ডলি, গভীরভাবে প্রভাবিত হয়েছে। এখন সে ভয় পাচ্ছে, আমার এই সমস্যা থেকে অন্য কিছু হয়ে যাবে না তো, তাহলে মারা যাব। ফিয়ার অফ ডেথ, ইম্পেন্ডিং ডেথ। আর কি? সে সব কিছু বেছে কুচে খায়, কসাস অ্যাংসিয়াস, কসাস থাকে সবসময়, যাতে তার কোনো সমস্যা না আসে, বিপদ না আসে। ফিয়ার অফ বিং ইনফেকশন, ফিয়ার অফ বিং ইনজুর্ড, এইগুলো, এই ফিলিংস গুলো সব এর মধ্যে রয়েছে। ফাস্টিডিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন সে পছন্দ করে। আর একটা বড় লক্ষণ তার মধ্যে রয়েছে, সেটা কি? প্রিজুডিসড, তার ভিতরে পূর্ব থেকে কিছু ধারণা রয়েছে
বদ্ধমূল ধারণা, যে ধারণার দ্বারা সে নিজেও উল্টোপাল্টা কোনো খাবার খাচ্ছে না এবং তার ছেলে মেয়েদেরকেও উল্টোপাল্টা খাবার খেতে দিচ্ছে না, যে ওই খাবারগুলো দ্বারা তারা অসুস্থ হতে পারে, প্রিজুডিসড, তাকে আর্সেনিকাম অ্যালবাম দেওয়া হয়েছিল। এখন আপনি বলুন, এই লক্ষণগুলোর মধ্যে মৃত্যু ভয়টা তো রয়েছে, কিন্তু মৃত্যু ভয়ের সঙ্গে অস্থিরতা, প্রচন্ড অবসন্নতা, ঘন ঘন অল্প অল্প জলপানের পিপাসা এবং জলপানের সাথে সাথে বমি করে ফেলা, সঙ্গে প্রচুর অস্থিরতা, সমস্ত স্রাবে প্রচন্ড দুর্গন্ধ, জ্বালাকর যন্ত্রণায় উত্তাপ প্রয়োগ উপশম। এমনও তো হতে পারে যে পেটে জ্বালা করছে, অম্বল অ্যাসিডিটি হচ্ছে, খুব জ্বালা করছে, গরম দুধ খেলে, গরম জল খেলে, গরম চা খেলে আরাম লাগে, সে সমস্ত লক্ষণগুলোও নেই। এই লক্ষণগুলো একটুও নেই এখানে, একটিও নেই। গলা পর্যন্ত ঢেকে রাখলে আরাম এবং মাথাটা ঠান্ডা দিলে আরাম। শরীরে ক্ষত প্রবণতা, জ্বালাকর যন্ত্রণা, যা উত্তাপ উপশম। কই এসব লক্ষণগুলো? এইসব লক্ষণগুলো কই? তো এই লক্ষণগুলো ছাড়াও তো আপনারা আর্সেনিকাম অ্যালবামকে নির্বাচন করতে সক্ষম হয়েছেন। কি বুঝলেন? আমি যা বলতে চেয়েছি সেটা আপনারা বুঝলেন কিনা কমেন্টের মাধ্যমে একটু জানান, তারপরে আমি পরবর্তী কেসে আসছি। আমার আলোচনা ছোটখাটো জ্ঞানে হবে না, পরিষ্কার কথা আপনাদেরকে বলছি। আপনারা আমাকে অহংকারী বলেন, আমাকে আপনারা যে নামে ডাকেন, যে গুণে গুণান্বিত করুন, যে দোষে দোষান্বিত করুন, আমার কিছু যায় আসে না। যা সঠিক আমি তাই বলছি, এটা ঠিক না ভুল আপনারা কমেন্টের মাধ্যমে একটু বলেন, আমি যা বলতে চেয়েছি আপনারা তা বুঝলেন কিনা। আর্স অ্যালবাম বাংলাদেশ, ঠিক। আবু আহমেদ মাসুম, আর্সেনিক, ঠিক। তাহলে আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, আমার বোধগম্যের মধ্যে ভুল আছে কিনা আপনারা একটু জানান, ভুল তথ্য দিচ্ছি কিনা আমি। ডাক্তার এমডি আজাদ, মাশাআল্লাহ, আপনার কথাগুলো চমৎকার, খুব সুন্দর লাগছে। ডাক্তার ইউসুফ আলী, 100% সত্য। থ্যাংক ইউ আপনাদের। আপনারা যে বুঝতে পারছেন এটা আমার ভালো লাগছে, বুঝতে না পারলে ভালো লাগবে না, মজা লাগবে না। যারা মানে হোমিওপ্যাথি চিকিৎসক হতে গেলে খুব সূক্ষ্ম জ্ঞান থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, বোঝার বা অনুসন্ধান করার ধৈর্য থাকতে হবে, নাহলে আর যা কিছু হোমিওপ্যাথি হবে না। পেটেন্ট মাদার ফাদার এটা ওটা সেটা দিয়ে রুগীদের সর্বনাশ করা যাবে, রুগীদের সর্বনাশ করা যাবে, রুগীকে সারানো যাবে না। এভাবে করে কতকাল চলবে? জেনে শুনে জ্ঞান পাপী হওয়া খুবই অন্যায়, খুবই অন্যায় জেনে শুনে জ্ঞান পাপী হওয়া। আপনি 100% সততার সঙ্গে খুব ভালোভাবে পেশেন্টকে সঠিক হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার চেষ্টা করছেন, কষ্ট করছেন, পরিশ্রম করছেন, সবকিছু, কিন্তু
50টা কেসের মধ্যে কি 30টা কেসের মধ্যে একটা কেসে যদি আপনি একটু হয়তো বেঁধে যেতে পারে, হতেই তো পারে, সেখানে জগা জগা খিচুড়ি করলে আপনার মাপ আছে। কিন্তু জ্ঞান অর্জন না করে বাহবা দেখিয়ে ওই ট্যাবলেট পেটেন্ট এটা ওটা সেটা নিয়ে ইনকাম করব আর মুখে মাশাল্লাহ মাশাল্লাহ বলবো, পুরোটাই পাপ, পুরোটাই পাপ। অর্থাৎ আপনার যে কি বলে আহ, উদ্দেশ্য, উদ্দেশ্যটা যদি ভালো থাকে, আপনার পরিশ্রম প্রচেষ্টা যদি ভালো থাকে, আপনি ব্যর্থ হলেও সেখানে মাপ আছে। কিন্তু যদি আপনার আসলেই উদ্দেশ্য যদি খারাপ থাকে, আপনি যেভাবেই মানে সেই খারাপ উদ্দেশ্য নিয়ে ইনকাম করেন, পুরোটাই হারাম, পুরোটাই পাপ, এটা মাথায় রাখবেন। আপনি অনেক কেস সঠিকভাবে করতে গিয়ে একটা পাচ্ছেন না, সেখানে বাধ্য হয়ে জগা খিচুড়ি করতে হচ্ছে। আপনি বহু চেষ্টা করেছেন, তারপরেও হচ্ছে না, সেটা সেটার মাপ আছে, সেটা আপনি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত করেননি। এই জন্যে সব বিষয়ের উপরে একটু গুরুত্ব দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রেজেন্টেশন খুবই চমৎকার হয়, এর জন্যই মুখিয়ে থাকি আপনার লাইভ অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আর্সেনিকাম আয়োডের পার্থক্যটা একটু বলবেন? সেটা আবার আর্সেনিকাম আয়োডের আপনার জার্নিতে একটু না বললে ওর পার্থক্যটা ঠিক বোঝানো যাবে না এক দু কথায়। ওই জার্নিটাকে আগে টানতে হবে। প্রকাশ মল্লিক, আলী আহমেদ, এরা তো মাদার ব্যবহার করতেন স্যার। অজ্ঞানতা, তারা করছেন করুক, অজ্ঞানতা মাদার আমরাও ব্যবহার করি, আমি এগুলো প্রকাশ্যে প্রকাশ করেছি, আমরাও ব্যবহার করি, কিন্তু ক্ষেত্র বিশেষে কদাচিৎ, যেখানে প্রয়োজন, খুব প্রয়োজন মনে হয়, খুব কদাচিৎ। কিন্তু ওই সব দিয়ে আমরা ট্রিটমেন্ট করি না সাধারণত। খুব কদাচিৎ যেখানে খুব প্রয়োজন মনে হয়, সেখানে কোনো কোনো জায়গায় খুব কদাচিৎ, তাছাড়া ওসব হয় না, পোটেন্সি যথেষ্ট। আমি যেভাবে আপনাদেরকে বলছি, এই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে একবার চিকিৎসা করতে শুরু করুন। পৃথিবীর যেখানেই যান না কেন, সেখানে গিয়ে আপনি নিজেকে একজন হোমিওপ্যাথিস্ট বলে আপনি দাবি করতে পারবেন কনফিডেন্টের সঙ্গে। কিন্তু মানুষের কাছে ভোগাস দিয়ে নিজেকে অনেক বড় করে কতক্ষণ টিকে থাকা যাবে বলেন? কতক্ষণ টিকে থাকা যাবে? বেশিক্ষণ টিকে থাকা যাবে না। মাদার মেডিসিন গুলো কেন ব্যবহার হয় না? যুক্তি কি? কেন মাদার মেডিসিন গুলো ব্যবহার হয় না? মাদার মেডিসিনের বিরুদ্ধে না, কাটা ঘায়ে আপনাকে ক্যালেন্ডুলা দিতেই হবে, স্বয়ং ডাক্তার কেন্ট সাহেব নির্দেশ দিয়েছেন। পোড়া ক্ষত, ক্যান্থারিসের উপরে জগতে আর কোনো ওষুধ নেই। ক্যান্থারিস, এই যে বাংলাদেশে পুড়ে গেছে সব, ক্যান্থারিস মাদার অলিভ অয়েলের সঙ্গে ওদের যে রেশিও আছে, সেই রেশিওতে মিশিয়ে দিনে 3 বার 4 বার করে ওই অলিভ অয়েলটার প্রলেপ দিতে হবে কাটা মানে পোড়া ক্ষতের উপর। সেই সঙ্গে ক্যান্থারিস 30 বা 200 ওদেরকে খাওয়াতে হবে। খুব দ্রুত জ্বালা যন্ত্রণাগুলো কমে আসে এবং খুব দ্রুত ক্ষতগুলো শুকিয়ে আসে। তারপরেও যদি কখনো ওদের ক্ষত থেকে আপনার দুর্গন্ধ বার হয়, ক্ষত পুঁজে গেছে, দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, তখন আর ক্যান্থারিসে হবে না। তখন আপনাকে কার্বলিক অ্যাসিড খেতে হবে, 30 বা 200 কার্বলিক অ্যাসিড। এবং কার্বলিক অ্যাসিড যে লো পোটেন্সি আছে, সেগুলোকে অলিভ অয়েলের সাথে মিশিয়ে একটু প্রলেপ দিতে হবে। হোমিওপ্যাথিক পদ্ধতিতে তৈরি যে মেডিসিন, সরাসরি কার্বলিক অ্যাসিড নয়, ভুল বুঝবেন না, সরাসরি কার্বলিক অ্যাসিড নয়। আমাদের হোমিওপ্যাথি একটি মেডিসিন আছে, তার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড।
কার্বলিক অ্যাসিডকে পোটেন্টাইজ করে একটা মেডিসিন তৈরি হয়েছে কার্বলিক অ্যাসিড, সেই মেডিসিন 200 বা 30 পোটেন্সির মেডিসিন খাওয়াতে হবে, এবং লো পোটেন্সির হোমিওপ্যাথিক কার্বলিক অ্যাসিড আপনার অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে প্রলেপ দিতে হবে। খুব তাড়াতাড়ি গন্ধ চলে যাবে, আরোগ্যের পথে চলে যাবে। এই রেজাল্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কত তাড়াতাড়ি এগুলোকে উপশম দিতে পারে এবং আরোগ্য করতে পারে। একজন হোমিওপ্যাথি ডাক্তারের হইতে হইলে সর্বপ্রথমে গভীরভাবে তার জ্ঞান অর্জন করতে হবে। অবশ্যই ডাক্তার ইউসুফ আলী, আপনি সত্য কথা বলেছেন একদম। না হলে তো আপনার কনফিডেন্ট লেভেলটা আসবে না। কনফিডেন্ট লেভেল না আসলে তখন ভয় লাগবে, কি করব কি করব কি করব কি করবো, এরকম ভয় লাগবে। হ্যাঁ, বলতে কি ভুলে গেলাম, মাদার মেডিসিন কেন ব্যবহার হয় না। মাদার মেডিসিন ব্যবহার না হওয়ার পিছনে যে যুক্তি, তা হলো মাদার মেডিসিনগুলোর না, প্রথম শর্ত কি, হোমিওপ্যাথি ওষুধের প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন একজন প্রভারের মানে সুস্থ শরীরে প্রয়োগ করলে সেইখান থেকে ওই মেডিসিনের কিছু লক্ষণ বহিঃপ্রকাশ করবে। এই বহিঃপ্রকাশ করার ক্ষমতা ওই শক্তির থাকতে হবে, তবেই সেই মেডিসিনকে ব্যবহার করতে পারবো। যেখানে মাদার মেডিসিন প্রয়োগ করলে ম্যাক্সিমাম মাদার মেডিসিনের লক্ষণ প্রকাশ করার ক্ষমতা থাকে না। যদি মাদার মেডিসিনের লক্ষণ প্রকাশ করার ক্ষমতা থাকে, তাহলে ওই মাদার মেডিসিন প্রয়োগের ফলে যে যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছে সেই ধরনের লক্ষণের উপরে মাদার মেডিসিনকে ব্যবহার করা যাবে। আর যদি ওই মাদার মেডিসিনের প্রয়োগ করার পরেও লক্ষণ সৃষ্টি করার ক্ষমতা যদি না থাকে, তাহলে আরোগ্য করার ক্ষমতাও তার থাকবে না। আর যদি তার লক্ষণ সৃষ্টি করার ক্ষমতা থাকে, তাহলে আরোগ্য করার ক্ষমতাও তার থাকবে। এবার আপনারা বিবেচনা করে দেখবেন যে কোথায় ব্যবহার করা যায়, কোথায় যায় না। মাদার মেডিসিনের কেন বিরোধিতা করি আমরা? মাদার মেডিসিনের বিরোধিতা করার পিছনে যুক্তি হচ্ছে এইটাই, যে মাদার মেডিসিনগুলো কখনো ব্যাপকভাবে লক্ষণ সৃষ্টি করার ক্ষমতা রাখে না। সবসময় সেগুলো পোটেন্টাইজ মেডিসিন ওই রকম ব্যাপক লক্ষণ সৃষ্টি করার ক্ষমতা রাখে, তাই পোটেন্টাইজ মেডিসিন কি আমরা অগ্রাধিকার দিই। এইটা হলো মেন কথা। এবার আপনারা বুঝে নেবেন। তো চলুন পরের কেসটা নিয়ে আলোচনা করি। তো ওর মাকে আর্সেনিক অ্যালবাম তো দেওয়া হলো, এখন সে বলছে আমি আমার ছোট ছেলের ওষুধও নেব। তো আমি কেসটি কিন্তু আগেই করে ফেলেছি। বাচ্চা আর মা একসঙ্গে যে কথোপকথন হচ্ছিল, ওর মধ্যেই আমি ওর কেস্টিকিং করে ফেলেছি। শুধু কয়েকটি কথা জিজ্ঞাসা করেছিলাম, ও ছোট থেকে এই 3 বছর বয়স বরাবর কি ধরনের রোগে সব থেকে বেশি বেশি ভোগে। ও আমাকে বলেছিল ও আজীবন আমাশা আর সর্দি ঠান্ডা লাগাতেই সব থেকে বেশি কষ্ট পেয়েছে। তারপরে তো ইদানিং এখন আমরা ওর অ্যালার্জি দেখতে পাচ্ছি। একটা মশাই কামড়ালে, একটু ধুলোবালি নিয়ে খেললে গায়ে প্রচুর গোটা 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 বার হয়, সর্দি ঠান্ডা ইজিলি লেগে যাচ্ছে, খুব হাঁচি হয়। কিন্তু পায়খানা ওর শক্ত হয়ে গেছে। ওর তো বেশিরভাগটাই অ্যালোপ্যাথি চিকিৎসা করা হয়, তো কোন ওষুধ খেতে খেতে যে পায়খানা শক্ত হয়েছে তা জানি না, কিন্তু পায়খানা এখন শক্ত হচ্ছে, খুব কষ্ট হয়, খুব কোথায়। এই বাকি কেসটি কিন্তু আগেই করে ফেলেছি। বাড়িতে থাকলে, তার পরিচিত মহলের মধ্যে গেলে সে প্রচন্ড দুর্দান্তপনা, সে প্রচন্ড আচরণ করে, ভীষণ রেগে যায়, জিনিসপত্র ভাঙে, ধাক্কা দেয়, এমনকি হাত দিয়ে মারে।
কিন্তু বাইরে যখন যায় তখন সে খুব ভদ্র থাকে, শান্ত, কিচ্ছু বলবে না, কোনো জেদও দেখাবে না। কিন্তু বাড়িতে প্রচুর জেদ, সঙ্গে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, এবং আজীবন আমাশা ভুগেছে। কোনো না কোনো ওষুধ খেতে খেতে এখন তার কোষ্ঠবদ্ধতা চলে এসছে। আগে খুব সহজেই সর্দি ঠান্ডা লেগে যেত, এখনো সর্দি ঠান্ডা সহজে লেগে যায়। তাহলে আগে তো তার এই অ্যালার্জিটা ছিল না। অ্যালার্জি কি? অ্যালার্জি হচ্ছে একটা লক্ষণ, সেন্সিটিভ প্রতিক্রিয়া। কিসের প্রতিক্রিয়া? রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়ার প্রতিক্রিয়া। রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়ার, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার প্রতিক্রিয়াই হচ্ছে অ্যালার্জি। তাহলে এতদিন ধরে সে যে অন্যান্য প্যাথির চিকিৎসা করেছে, তাতে করে তার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হয়েছে। সময় গেছে, টাকা গেছে, রোগ প্রবণতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, খারাপ থেকে খারাপ হয়ে গেছে। এখন সে হোমিওপ্যাথিতে নিয়ে এসছে। আমার এটাই খুব খারাপ লাগে, যখন ওই ব্যক্তি অনেক ভালো ছিল, ওর ক্ষমতা বেশি ছিল, রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি ছিল, তখন হোমিওপ্যাথি সারাতে পারতো না। আর এখন তো আরো খারাপ অবস্থা, এখন হোমিওপ্যাথি ওকে খুব সারাতে পারবে না। হ্যাঁ, খুব সারাতে পারবে এখন। দেখবেন হোমিওপ্যাথি হয়ে গেছে এখন জলপড়া আর মাদুলির মতো, জলপড়া আর মাদুলির মতো, ঝাড়ফুঁক টুকটাকের মতো। যখন সব চিকিৎসা ফেল হয়ে যাবে, বড় বড় হাতি ঘোড়া সব যখন তলে চলে যাবে, তখন আর কোনো উপায় নেই, দেখে দেওয়ালে পিঠ থেকে গেছে দেখে এখন চল, যার নেই কোনো গতি সেই করবে হোমিওপ্যাথি। বুঝতে পেরেছেন কি অবস্থা? এগুলো হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। বলুন কি মেডিসিন হতে পারে? প্রচুর হে ফিভার, প্রচুর অ্যালার্জি। এগুলোর মধ্যে দিয়ে আপনারা হে ফিভার, অ্যালার্জি যাকে বলছি, প্রচুর অ্যালার্জি, প্রচুর হাঁচি, হঠাৎ করে কোনো কারণ নেই, কিছু নেই, দেখলেন যে প্রচুর হাঁচি শুরু হয়ে গেছে। গত ভিডিওতে সর্দি হাঁচির উপরে একটি ভিডিও আলোচনা হয়েছে লাইভেই, তা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন যে হে ফিভার বা অ্যালার্জি, হাঁচি, এইগুলো সম্বন্ধে সেখানে আলোচনা শুরুতেই কিছু আলোচনা করা হয়েছে, সেইখান থেকে একটু শুনে নেবেন। একই মানে ওই যে অ্যালার্জি বা হাঁচি, এদের চিকিৎসা মানে ধাতুগত চিকিৎসা না করলে তো সারবে না। তো এই ধাতুগত চিকিৎসা কিভাবে করতে হয়, এইগুলো সারাতে গেলে কোন বিষয়গুলোর উপরে নজর দিতে হয়, সেই জায়গাটা আপনাদের সঙ্গে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যই আলোচনা করা। এখানে যারা সাধারণ লোকজন আমাদের সঙ্গে রয়েছেন, যারা ডাক্তার নন, তারা ভালো করে বুঝে নেন যে মানে হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে কেমন, কার হাতে আপনার আপনার পরিবারের লোকজনের চিকিৎসার দায়িত্ব কার হাতে অর্পণ করবেন সেটা বুঝে নেন। এইরকম অভিজ্ঞ চিকিৎসক আপনার কাছাকাছি কেউ যদি থাকে, তার কাছে রুগী কম হোক, তবুও আপনি তাদের কাছে চিকিৎসা করতে যাবেন। রুগী বেশি দেখে সেখানে যাবেন না। ডাক্তার হ্যানিম্যান অর্গাননে একটা কথা বলেছেন, যেখানে রুগীর সংখ্যা অনেক বেশি সেখানে নিশ্চয়ই কোনো ভেজাল রয়েছে। যেখানে রুগীর সংখ্যা অনেক বেশি, বুঝে নেবেন সেখানে নিশ্চয়ই কোনো ভেজাল রয়েছে, বুঝে নেবেন। নেট্রামিওর বলছেন, ডাক্তার আলী হোসেন শেখ বলছেন নেট্রামিওর। আর কেউ? আর কেউ বলবেন? আর কেউ? পার্সোনালিটিকে আপনাকে বুঝতেই হবে। পার্সোনালিটি ছাড়া আপনি কখনোই ব্যক্তি স্বাতন্ত্রতা করতে পারবেন না। ফিজিক্যাল সিমটম দিয়ে সবসময় ব্যক্তি স্বাতন্ত্রতা করা যায় না। নেট্রামিও ডাক্তার আলী হোসেন শেখ বলছে নেট্রামিওর। আর ডাক্তার
ইউসুফ আলী বলছে নেট্রামিয়র। নেট্রামিয়রের ব্যক্তি কি আসলে এরকম আহ খুব দুষ্টু প্রকৃতির? নেট্রামিয়রের বাচ্চা বা নেট্রামিয়রের ব্যক্তিত্ব কি খুব বেশি দুষ্টু প্রকৃতির, খুব জ্বালাতনকারী? নেট্রামিয়রের ব্যক্তিত্ব হচ্ছে ডিগনিফাইড ব্যক্তিত্ব, এক্সক্লুসিভ টু। তার চরিত্রের মতো চরিত্র, তার মানসিকতার মতো মানসিকতা আর দ্বিতীয় থাকে না। এক্সক্লুসিভ টু, রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি। ডিগনিফাইড, ডিগনিফাইড কাকে বলে? ডিগনিফাইড হচ্ছে মর্যাদাপূর্ণ। মর্যাদাপূর্ণ এমন ব্যক্তি যে শান্ত, নম্র, ভদ্র, ছোট বড় সবাইকে সম্মান করে এবং প্রতিদান হিসাবে সেও সম্মান পেতে চায়। এবং সম্মান নষ্ট হবার ভয়ে কখনো সে খারাপ কাজ কিছু করতে চায় না। লোকে তার দিকে আঙুল তুলবে, এই আচরণ ছোট থেকেই ইনবর্ন। জন্মগতভাবেই এই স্বভাবগুলো নিয়ে সে জন্মগ্রহণ করে, সে শেখে না। বড় হলে শেখে না, তাকে শেখানো হয় না, নিজে থেকেই এই স্বভাবের অধিকারী। ওই স্বভাবগুলো তার সেই চিপের মধ্যে ঢুকিয়ে সৃষ্টিকর্তা মাথার মধ্যে সেট করে দিয়েছে, দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। তো সেই চিপের মধ্যে এই সমস্ত ডাটাগুলো সব রয়েছে। তার জীবদ্দশায় সুযোগের সুযোগের সাথে যে ডাটাগুলো ব্যবহার করার মতো সুযোগ পেয়েছে, সেই ডাটাগুলো সে ব্যবহার করে যায়, বাকিগুলো সুপ্ত অবস্থাতেই থেকে যায়। এগুলো শেখাতে হয় না সারা জীবন। আপনি একবার ভেবে দেখুন, আপনি 5 বছর বয়সে যে ব্যক্তিত্বের মানুষটা ছিলেন, আজকে 60 বছর বয়সে এসেও সেই ব্যক্তিত্বের মানুষটাই রয়েছেন। তখন কেউ দুঃখ দিলে আপনি যেভাবে প্রতিক্রিয়া দেখাতেন, আজ 60 বছর বয়সেও দুঃখ দিলে আপনি সেই প্রতিক্রিয়াই দেখাচ্ছেন। তখন যে রাগ ছিল এখনো সেই রাগ আছে, শুধু অবস্থার একটু পরিবর্তন হতে পারে। যখন রক্তের তেজ ছিল তখন আপনি এক রকমের প্রতিক্রিয়া দেখিয়েছেন, এখন দুর্বল হয়ে গেছেন, আরেক রকমের প্রতিক্রিয়া দেখাচ্ছেন। শুধু অবস্থার পরিবর্তন, মানুষ আপনি একই আছেন। তা চলুন আমি বলি, মেডিসিনটা নেট্রামিওর নয়, মেডিসিনটা হলো থুজা। ওই বাচ্চাটিকে আমি থুজা দিয়েছিলাম। থুজা, বাচ্চাটিকে থুজা দিয়েছিলাম। থুজা কেন? থুজা রুগী খুব চতুর, খুব গোপন প্রিয় এবং প্রতারক, ডিসাইডফুল, লায়ার, behavior problems, children in homes but good at school with strangers etc. at সে যখন বাড়িতে থাকছে, পরিচিত মানুষদের মধ্যে থাকছে, তখন সে তার খারাপ আচরণগুলো পুরো দমে প্রকাশ করছে। কিন্তু যখনই সে স্ট্রেঞ্জারদের কাছে যাচ্ছে, অচেনা অজানা অপরিচিত মানুষদের কাছে যাচ্ছে, বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে সে নিজেকে খুবই ভদ্র লোক দেখাচ্ছে,
খুবই ভদ্রলোক, নিপাট ভালো মানুষ, এর মতো ভালো মানুষ হয় না। তাহলে আসলে সে খারাপ মানুষ, শুধু অবস্থার পরিপ্রেক্ষিতে সে নিজেকে ভালো হিসাবে দেখালো, একটা নাটক। এটা হলো ডিসাইডফুল, প্রতারণা। আসল স্বভাবটা সে আপনাকে দেখালো না, সে একটা নকল স্বভাব আপনাকে দেখালো যে সে কত ভদ্র। দেখবেন আমরা ফেসবুকে প্রায় দেখতে পাই প্রচুর পরিচারিকা, আপনার ফ্যামিলি রয়েছে, যে ফ্যামিলির মানুষগুলো হাই সোসাইটির, তারা শহরের অনেক বড় বড় শহরে অনেক বড় বড় ফ্ল্যাটে বাস করে। তাদের পোশাক আশাক বেশভূষা সব আভিজাত্যপূর্ণ, বিশাল বিশাল ধনী লোক, অহংকারী, আপনার একাকার। এই রকম মানুষগুলোর সঙ্গে কথা বলতে গেলেও মানে সেই রকম মানুষ হতে হবে, না হলে তারা গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, নিজেদেরকে ইয়া বড় মানুষ হিসাবে মনে করে। এত বড় তারা আপনার হাই সোসাইটির মানুষ। সেই বাড়িতেই আপনার বাইরে যখন তারা আসে, তাদের পোশাক আশাক, নম্র আচরণ, ভদ্র হাসি ইত্যাদিতে তাদেরকে একেবারে নিপাট ভালো মানুষ, ভদ্রলোক, খুবই দয়ালু, উদার, খুব ভালো মানুষ, সুশিক্ষিত মানুষ হিসেবে তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু যখন খবর ছড়িয়ে যায় কোনোভাবে যে বাড়ির কাজের লোকটাকে, পরিচারিকাকে তারা অনেক নির্যাতন করে, তাদেরকে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়েছে, তাদেরকে বাড়িতে নিয়মিত প্রহার করা হয়, নির্যাতন করা হয়, তাদেরকে খেতে দেওয়া হয় না ঠিক মতো, তাদের সামান্য কাজের ভুলের জন্য তাদের বেতন কেটে নেওয়া হয়, সামান্য পয়সা দেয় তার উপরও সে বেতন কেটে নেয়। এই গল্প যখন শোনেন তখন কেমন লাগে? আপনি এই গল্প প্রকাশ পাওয়ার আগেও আপনি বুঝতে পারেননি আপনার কাছের এই বন্ধুটা এত নিকৃষ্ট মানের হতে পারে, আপনার ভাবতেও অবাক লাগছে, কল্পনার বাইরে। এতটাই গোপন প্রিয় মানুষ, আপনার ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ সঙ্গী, আপনি এতদিনও জানতে পারেননি যে সে এত নিকৃষ্ট একজন মানুষ, যে একজন তার বাড়ির পরিচারিকার সঙ্গে এত খারাপ, এত বাজে আচরণ করতে পারে। ভাবলেই আপনার মানে গা শিউরে উঠবে। সেই মানুষটা থুজার। এত গোপন, গোপন কাকে বলা হয়? সিক্রেটিভ। সিক্রেটিভ কাকে বলা? হাইডিং আর সিক্রেটিভের মধ্যে পার্থক্য কি? হাইডিং হচ্ছে আপনি লুকানোর চেষ্টা করেন কিন্তু লুকাতে পারেন না, তারা দেখে ফেলে। আপনি যখন কেস চেকিং করছেন, পর্যবেক্ষণ আপনি দেখতে পাচ্ছেন, তাকে যখন আপনি জিজ্ঞাসা করছেন যে আপনি কোনো মানে খারাপ কাজ কখনো কারোর সঙ্গে করেছেন কিনা, মানে অবৈধ সম্পর্ক কারোর সঙ্গে করেছেন কিনা, তখন সে নিজের অ্যাটিটিউডকে এমন ভাব করে লুকানোর চেষ্টা করলো, আপনি বুঝে গেলেন যে সে প্রকাশ করতে চাচ্ছে না কিন্তু সে করেছে। এটা হাইডিং। আর গোপন সিক্রেটিভ হলে আপনি তার ধারে কাছে যেতে পারবেন না। সে নিজেকে এমন ভাবে দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখবে, সেই কাজটা সে পুরোপুরি করেছে, সে 100% দোষী, কিন্তু আপনি তার কাছাকাছি পৌঁছাতেই পারবেন না। সেটা হচ্ছে সিক্রেটিভ। এই জন্য আপনার দীর্ঘদিনের বন্ধু, কাছের লোকটি, চেনা জানা মানুষটি এরকম নিকৃষ্ট একটা কাজ করতে পারে, আপনার কল্পনা করতেও অবাক লাগছে। সে হচ্ছে থুজা। এই ব্যক্তি হচ্ছে, এটা হচ্ছে ডিসাইডফুল, প্রতারণা। টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন, যখন সে পাবলিকের মধ্যে যাচ্ছে তখন সে নিজেকে খুব লজ্জিত ভাব দেখাচ্ছে, লজ্জিত ভাব অনুভব করছে, যার জন্য সে পাবলিকের সঙ্গে সেইভাবে মিশতে পারে না, ফলে সে চুপচাপ থাকে, ভদ্রভাবে থাকে। তার ভিতরে নোংরাই পরিপূর্ণ, পেটের মধ্যে নোংরা সব মানে গড়গড় গড়গড় করতে থাকে। এই জন্য বলে না যে পেটের মধ্যে প্রাণী নড়ছে, অনুভব করে যে পেটের মধ্যে যেন প্রাণী নড়ছে, নড়ে নড়ে বেড়াচ্ছে, প্রাণী নড়ে বেড়াচ্ছে। ও ভয় পায় প্রাণীগুলো বেরিয়ে আসবে না তো, অর্থাৎ খারাপ স্বার্থপর কিছু জিনিস রয়েছে যেগুলো বার হয়ে আসতে চায়, কিন্তু
তার সম্মান নষ্ট হবে, মর্যাদা নষ্ট হবে, এই ভয়ে সে সবসময় খেয়াল রাখে এবং ওগুলোকে চেপে রাখে। বাইরে গিয়ে কখন তার গোপন কথাগুলো বার হয়ে যেতে পারে, এই ভয়ে সে কথা কম বলে, বেশি কথা বলতে চায় না। কোন কথায় কি বার হয়ে যাবে তার ঠিক নেই। পেটের মধ্যে ওই যে প্রাণীগুলো নড়ে চড়ে বেড়াচ্ছে, সেইগুলো সব বার হয়ে যেতে পারে। প্রচুর প্রাণী পেটের মধ্যে সব চাপা আছে, গোপনে আছে, সে প্রকাশ করতে চায় না। তারপরে কি ডিসাইডফুল, আর হচ্ছে কি হারি মুভমেন্ট সিন। হারি মুভমেন্ট সিন, সে এটা অস্থিরতা বলে না, এটা হচ্ছে হারিনেস। তার চলাফেরা সমস্ত কিছু হুটুপাটার দুর্দান্তপনা, হারিনেস। ওয়াকিং হোয়াইল, হাঁটার সময়তেও চলার সময়তেও সে প্রচন্ড ছটপটে অস্থির। আর কি অস্ট্রেলিয়ার চিলড্রেন প্রচন্ড জেদি, যা চাইবে তা দিতেই হবে। সেই সঙ্গে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা এবং পেটের গন্ডগোল, আমাশা ইত্যাদি, এগুলো থুজা রোগীর হবার একটা প্রবণতা বা সাসেপ্টিবিলিটি রয়েছে বরাবরই। সেই জিনিসটাকে সারাতে গিয়ে তার ইমিউনিটি পাওয়ার ক্রমশ খারাপ করে দিয়েছে, দিয়ে এখন অ্যালার্জিও ওর সঙ্গে যোগ হয়ে গেছে। ওই পেশেন্টকে দেওয়া হয়েছিল থুজা। বুঝতে পেরেছেন এবার? তাহলে এটা বোঝা গেল কিনা? বোঝা গেছে? বলুন, আরেকটা কেস বলবো, দারুণ কেস। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ড্রাগ। এইভাবে আপনাকে কনস্টিটিউশনাল ড্রাগ নির্বাচন করতে হবে, তবে ওই ব্যক্তিগুলোকে আরোগ্য করতে পারবেন, না হলে আরোগ্য করা যাবে না। এইখানে যে থুজা মেডিসিন দেওয়া হয়েছে, সেই থুজার মধ্যে দেখেন এইখানে তার যে বর্ষাকালে বৃদ্ধি, ভোরবেলা বৃদ্ধি, স্যাঁতসেঁতে আবহাওয়াতে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, এই সমস্তগুলো কোনো কিছুই স্পষ্ট নেই। তার গায়ে আঁচিল, টিউমার, এ সমস্ত কোনো কিছু নেই। ঘুমের মধ্যে উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন, উড়ে যাওয়ার স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, মৃত মানুষের স্বপ্ন, এগুলোও তার ভিতরে কোনো কিছু নেই। কিন্তু গোপন স্বভাবটা তার ভিতরে রয়েছে। রক্তহীনতা, এগুলোও তার ভিতরে নেই। সন্দেহ প্রবণতা, এগুলোও তার ভিতরে নেই। বলেন, গনোরিয়ায় আক্রমণ, সেসবও তার ভিতরে নেই। তাহলে থুজা হলো কি করে? এই সমস্ত লক্ষণগুলো কিছুই নেই, তাহলে থুজা দিলাম কি করে? ওসব হচ্ছে চূড়ান্ত পর্যায়ের সিমটম। তার ভিতরে যে আপনার একটা খুঁতখুঁতে স্বভাব, সেটা এখনো আসেনি। খুঁতখুঁতে স্বভাব অর্থাৎ বদ্ধমূল ধারণার দ্বারা উন্মাদগ্রস্ত, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা ওসিডি, সেসবও তার মধ্যে নেই এখন। অত্যন্ত ধার্মিক, সে লক্ষণও তার ভিতরে এখন নেই। তাহলে কি করে থুজা দিলাম আমরা? বলেন, এগুলো আপনাকে বুঝতে হবে, না বুঝলে করতে পারবেন না। বাইরে ভালো আচরণ করে, বাড়িতে খারাপ, একদম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে যেদিও রয়েছে, বাড়িতে খারাপ আচরণ, বাইরে ভালো আচরণ করে, সাথে এই যে হুটুপাটা চঞ্চল অস্থির, এইটা দেখেই আমি তাকে প্রথম একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, সে জিনিসপত্র দাবিটা করে কেমন, চাই কেমন? সে বলল যে না, খুব একটা বেশি চাই না, একবার এটা দাও, একবার ওটা দাও, সেটা দাও, এরকম কিছু করে কিনা। বললো না। ওর ওই কথা শুনে প্রথমেই আমার টিউবারকুলি নামের কথা মনে হয়েছিল, কিন্তু যখনই পরিবর্তনশীল মানসিকতা নেই, তখনই আমি টিউবারকুলি নাম থেকে সরে সোজাকে স্ট্যান্ড মেরে দিলাম, যে ব্যক্তি সোজা ছাড়া আর কেউ নাই।
আচার আচরণ সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ইমিউনিটি, আপনার অ্যালার্জি ফ্যালার্জি আর কিছু হয় না, হাঁচি টাচি কিচ্ছু নেই, সুস্বাস্থ্য এবং স্বভাবগত অবস্থারও পরিবর্তন ঘটে, আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। আর একটা কেস বলে ছেড়ে দেবো। 34 বছর বয়সের একটি পুরুষ রোগী, তার সোরাইসিস, অ্যালার্জি, হে ফিভার, এই ছিল সমস্যা। কতগুলো শরীরের মধ্যে রয়েছে, বডিতে আপনার যেখানে বেল্ট থাকে, তলপেটের নিচে বেল্ট, প্যান্ট পরতে গেলে যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলো তো হয়েছে। এখন আস্তে আস্তে ওগুলো উপরের দিকে উঠে আসছে, উপরের দিকে উঠে আসছে। অ্যালার্জি রয়েছে আর প্রচুর হাঁচি হয়, এসবের জন্য বিভিন্ন অন্যান্য বিষয়ে সব চিকিৎসা হয়েছে। আগে জামা পরলে দেখা যেত না, এখন ধীরে ধীরে বাইরে চলে আসছে। কেউ জিজ্ঞাসা করলে খুব লজ্জা লাগে, উনি বললেন যে কেউ জিজ্ঞাসা করলে খুব লজ্জা লাগে, ঢেকে রাখার চেষ্টা করি। আমাকে একজন আপনার কাছে আসার জন্য বলেছে, তাই চলে এলাম। দয়া করে আমাকে একটু ভালো ওষুধ দেন যাতে আমার খুব তাড়াতাড়ি সেরে যায়। এটা নিয়ে আপনার কি চিন্তা হয়, টেনশন হয়? না, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, টেনশন নেই, কিন্তু একটা চিন্তা আমার খুব বেশি হয় যে এতদিন তো জামার ভিতরে ছিল, ওকে লুকিয়ে রাখা যাচ্ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে যেভাবে বেড়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে আসতে পারে, এই জন্য তো ভীষণভাবে ভয় লাগছে। অনেক সময় অনেকেই এটা দেখে ফেলে, দেখার পরে যখন সে জিজ্ঞাসা করে যে ওই ঘাগুলোর সম্বন্ধে যখন জিজ্ঞাসা করে, তখন আমার ভীষণ লজ্জা করে, এই জন্য আমি এটাকে লুকিয়ে রাখতে চেষ্টা করছি। তো আমার প্রচুর টেনশন হয়, খুব চিন্তা হয় যে এটা কবে সারবে, সারছে না কেন, কেন দেরি হচ্ছে। একজনের মুখে শুনে আমি আপনার কাছে এলাম, অনুগ্রহ করে আপনি ভালো ওষুধ দেবেন যাতে খুব তাড়াতাড়ি আমার এটা ভালো হয়ে যায়। এটা নিয়ে আর কোনো টেনশন, দুশ্চিন্তা, অন্য টেনশন কিছু হয় না, আমার শুধু টেনশন একটাই হয় যে সারছে না কেন, কি জন্য সারছে না, কেন এত দেরি হচ্ছে, এটাই আমার সব থেকে বড় টেনশন হয়, তাছাড়া আর কিছু নাই। আপনি একটু ভালো ওষুধ দেন। কি ওষুধ? ব্যক্তি দেখতে মানে সে খুব একটা বেশি চাপ নেয় না, টেনশন করে না, সেইটাকে আমি আরো ভালোভাবে বোঝার জন্য একই কথা ওকে কয়েকবার বলেছিলাম, বলার পরও যা বোঝা গেল তাতে করে সে খুব বেশি টেনশন করে না। এই সমস্যা নিয়েই তার সব থেকে বড় চিন্তা, যে খারাপ লাগছে আর চুলকায়, এতে তো প্রচুর চুলকায়, জ্বালা করে, চুলকিয়ে ছিঁড়ে ফেলে, রক্ত বার করে ফেলে, রস বার হয়, তো এগুলো তার অনেক কষ্ট, এই কষ্ট তার ভালো লাগে না, এই কষ্ট তার একদম ভালো লাগে না, এই জ্বালা যন্ত্রণা তার একদম ভালো লাগে না, এটা থেকে সে মুক্তি পেতে চায়, এটাই তার সমস্যা, তাছাড়া আর কিছু নয়। কি মেডিসিন বলুন? এই ভিডিওগুলো অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। অ্যালার্জি, সোরাইসিস, হে ফিভার, হাঁচি, সর্দি, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই সমস্ত রোগগুলোর চিকিৎসা কিভাবে করতে হয় সেই বিষয়টি আপনাদের সাথে খুব ভালো করে আলোচনা করতে চেষ্টা করলাম, যাতে করে আপনারা বুঝে ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে দুর্দশাগ্রস্ত রোগীদেরকে আপনারা আরোগ্য করে তুলতে পারেন। আপনারা লিখুন
কমেন্টের মাধ্যমে আপনাদের নির্বাচিত মেডিসিনটি লিখুন, আমি আপনাদের জবাব দিচ্ছি। যারা অনলাইনে চিকিৎসা করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো পুরাতন রোগের এবং তরুণ পীড়া, পুরাতন রোগ যে কোনো কিছুর জন্য অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9153647380, 9153647380। মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও একটি টেলিগ্রাম স্পেশাল গ্রুপ রয়েছে, যেখানে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়া হয় এবং মেডিসিনের জার্নি, লক্ষণগুলোর বিশ্লেষণ, সদৃশ ঔষধ, বিভিন্ন কিছু সম্বন্ধে অনেক বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে অনেক আলোচনার মধ্যে দিয়ে দক্ষতা তৈরি করার চেষ্টা করা হয়। যদি কেউ টেলিগ্রাম গ্রুপে ক্লাস করতে ইচ্ছুক হন, আপনারা যোগাযোগ করবেন। অনেকেই যুক্ত হয়েছেন, অনেকজনই যুক্ত হয়েছেন। তারা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, গ্রুপে আপনাদের কি অবস্থা জানাবেন কমেন্টের মাধ্যমে। ডাক্তার মোহাম্মদ তানভীর বেলেডোনা, ডাক্তার নুরুজ্জামান স্ট্যাফিসিগ্রিয়া, ডাক্তার সুশীল কর্মকার বেলেডোনা, ডাক্তার সরোজান থুজা, ডাক্তার ইউসুফ আলী সুরিনাম, ডাক্তার সুশীল কর্মকার বেলেডোনা। যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তাদের ভালো লাগলে জানাবেন, কেননা যারা নতুন রয়েছেন তারা তো জানেন না গ্রুপ সম্বন্ধে। তো কংগ্রাচুলেশন, যারা বেলেডোনা বলেছেন কংগ্রাচুলেশন, অভিনন্দন তাদের, অনেক 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 অভিনন্দন যারা বেলেডোনা বলেছেন। বেলেডোনা আপনাদের 100 বছরও মাথায় আসবে না যে এটা বেলেডোনা হতে পারে। আমরা তো রোগের ওষুধ দিচ্ছি না, আমরা তো ব্যক্তিত্বের ওষুধ দিচ্ছি। তো বেলেডোনার কাজ অ্যাকোনাইট করতে পারবে না, অ্যাকোনাইটের কাজ বেলেডোনা করতে পারবে না। বেলেডোনার কাজ বেলেডোনা করবে, অ্যাকোনাইটের কাজ অ্যাকোনাইট করবে, নেট্রামিয়রের কাজ নেট্রামিয়র করবে, থোজার কাজ থোজা করবে। এখানে কেউ ছোট কেউ বড় নাই। নিজের নিজের স্বাতন্ত্রতার জায়গাতে প্রত্যেকেই আলাদা আলাদা এবং নিজের নিজের স্বাতন্ত্রতার জায়গাতে প্রত্যেকেই সক্ষম। কেউই দুর্বল, কেউ অক্ষম নয়, প্রত্যেকেই সক্ষম। যে মেডিসিনগুলো ওয়েল প্রুভড হয়েছে সেইগুলো জায়গাতে কখনোই শর্ট অ্যাক্টিং, ডিপ অ্যাক্টিং হিসাবে বিবেচনা করবেন না, বিবেচনা করবেন ব্যক্তিত্ব হিসাবে। ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা না করলে আপনারা পুরাতন রোগ সারাতে পারবেন না। ওই জ্বালা ফোলা, দপদপানি, জ্বর, ফোঁড়া, এই জায়গাতেই বন্দি হয়ে থাকতে হবে। এই গণ্ডির বাইরে বার হওয়া যাবে না। কিন্তু যখনই আপনি পার্সোনালাইজ করবেন, পার্সোনালিটি আইডেন্টিফাই করে ওষুধ নির্বাচন করতে চেষ্টা করবেন, তখন আপনার কাছে শর্ট অ্যাক্টিং, ডিপ অ্যাক্টিং বলে আর কোনো বিভেদ থাকবে না, প্রভেদ থাকবে না। প্রভেদ থাকবে ব্যক্তিত্বের ভিত্তিতে। এই রুগীটা বেলেডোনার মতো, লক্ষণগুলো সব বেলেডোনার সদৃশ দিয়েছে, অতএব বেলেডোনা। এই রুগী যা লক্ষণ দিয়েছে সবই অ্যাকোনাইটের মতো, অ্যাকোনাইটের রুগী এরকম, অতএব ও অ্যাকোনাইট। যদি এই চুলকানি, ঘা, প্যাঁচড়া, একজিমা, দাঁত এগুলো না থাকতো, চুলকানি, ঘা, প্যাঁচড়া, একজিমা, দাঁত, জ্বালা, চুলকানির রস, পুঁজ ইত্যাদি দিকে সুরিনাম দিচ্ছেন, যদি এই চুলকানি, ঘা, প্যাঁচড়া, দাঁত, একজিমা না থাকতো, তাহলে ওই রুগীটার কি ওষুধ হতো?
সেই জায়গাতে ভাববেন। রোগের কথা বারবার রোগী বলবে, কিন্তু রোগের দিকে নজর দিলে আপনি হারিয়ে যাবেন। আপনি ব্যক্তিত্বের দিকে নজর দেন। যে ব্যক্তি আপনার সামনে কথা বলছেন তিনি কে? তিনি কে? এই ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য যে অভিজ্ঞতা অর্জন করা হয় আমাদের স্পেশাল টেলিগ্রাম গ্রুপে, সেই ধারণাগুলোই দেওয়া হয় এবং সপ্তাহে কয়েকটি ভিডিও কেসের মাধ্যমেও সরাসরি লাইভে দেখানো হয়, তাদের ফলো আপও দেখানো হয়। সেই সাথে সাথে প্রচুর কেস দেখানো হয়, কেস হ্যান্ডেল করা হয়। আমরা অনলাইনে যে সমস্ত কেসগুলো দেখি, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও যে সমস্ত কেসগুলো দেখি, সেগুলো সাধারণত চেষ্টা করি সবটাই প্রায় আপনার গ্রুপে গিয়ে দেখানো, যাতে করে ওখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই স্বচক্ষে কেসটি দেখতে পান, ফলো আপ দেখতে পান, ভালো মন্দ সব দেখতে পান এবং মেডিসিন কি হলো সেগুলোকেও সব দেখানো হয়। তাতে করে আপনারা অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারেন। তা চলুন, কেমন লাগলো আজ আলোচনা এ পর্যন্ত থাকলো। আমি একটি ভিডিওতে বিস্তারিত প্রচুর কিছু আলোচনা করা সম্ভব নয়। অনেক ওষুধ আলোচনা করা, একটি মেডিসিন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা, এগুলো সম্ভব নয়। কিন্তু হোমিওপ্যাথি সঠিক সিমিলি বা মেডিসিন নির্বাচন করতে গেলে যে পদ্ধতি অবলম্বন করা উচিত, যেভাবে করা উচিত, আমি সেই নির্দেশনা, সেই দিকটি আমি দেখাতে পারি, সেই সম্বন্ধে কিছু আলোচনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি মাত্র। কিন্তু বিস্তারিত বর্ণনা করা তো এইটুকু লাইভের মধ্যে সম্ভব নয়, একটি ক্লাসের মধ্যে সম্ভব নয়। আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিতে পারছি এখানে। বলুন কেমন লাগলো আলোচনা? আজকের আলোচনা আর বাড়াবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা কেউ দেখতে চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল। কেমন লাগলো আজকের আলোচনা আপনাদের, তা কমেন্টের মাধ্যমে জানান। কি নিয়ে আলোচনা করলে ভালো হয়, আপনারা কি ধরনের আলোচনা শুনতে চান, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানান। আর অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট শেয়ার করে এবং লাইক দিয়ে আপনারা অবশ্যই সাথে থাকবেন, তাহলে অনেক বেশি উৎসাহিত হব এবং অনেক বেশি ভিডিও দিতেও চেষ্টা করব। ভালো থাকবেন, শুভরাত্রি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। শুভরাত্রি।